আমরা সেফুদাকে নিয়ে কথাবার্তা বলবো। অর্থাৎ সেফুদাকে মনে করলেই যে কথাটি সবার আগে চলে আসে সেটা হচ্ছে মদ বা অ্যালকোহল। অর্থাৎ আমরা অ্যালকোহল নিয়েই কথাবার্তা বলবো বা অ্যালকোহল নিয়ে স্টাডি করব। অর্থাৎ অ্যালকোহল কাকে বলে, অ্যালকোহলকে কিভাবে প্রস্তুত করতে হয়, অ্যালকোহলের শ্রেণীবিভাগ কী কী এবং অ্যালকোহল কী কী বিক্রিয়া দিয়ে থাকে এবং অ্যালকোহলকে কিভাবে শনাক্তকরণ করতে হয়, এই ব্যাপারগুলো আজকের ক্লাসে আমরা পড়াশোনা করব। সো প্রথমেই আমরা দেখে নেই যে সেফুদার মদ বা অ্যালকোহল কাকে বলে। অ্যালকোহল হচ্ছে আমাদের সম্পৃক্ত বা অসম্পৃক্ত হাইড্রোকার্বনের যে কোনো একটা হাইড্রোজেন পরমাণু যদি OH অর্থাৎ হাইড্রক্সিল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, তাহলে আমরা যে যৌগটা পাবো বা যে হাইড্রোকার্বন পাবো সেটাকে এক্স্যাক্টলি আমরা অ্যালকোহল বলে থাকি। অর্থাৎ এই পর্বে আমরা অ্যালকোহলকে বারবার মদ বলে বিবেচনা করব এবং বারবার কিন্তু আমাদের সাথে সেফুদাকে আমরা পরিচয় করাবো। অর্থাৎ সেফুদা পর্বটাই আমরা এক্স্যাক্টলি পড়তে যাচ্ছি। অর্থাৎ সেফুদা যে 11 প্রকার মদ খেত সেটা একটু পরেই তোমাদেরকে আমি শিখাবো। তার আগে দেখিয়ে দেই যে তোমার সেফুদা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি টাইপের যেসব মদ খেত, অর্থাৎ প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস তৃতীয় ক্লাস টাইপের যে মদ খেত সেই মদগুলোর সাথে আমরা পরিচিত হয়ে নিব। সো আমরা দেখে ফেললাম যে অ্যালকোহল কাদেরকে বলা হয়। সো অ্যালকোহলের সাধারণ সংকেত যদি দেখা হয় তাহলে CnH2n+1 OH অর্থাৎ অ্যালকাইল গ্রুপ থাকবে এবং তার সাথে OH মূলক থাকবে, তাহলে হয়ে যাবে অ্যালকোহল। অর্থাৎ আমরা R বন্ড OH কে অ্যালকোহল এর কার্যকরী মূলক বলতে পারি। অর্থাৎ আমরা N এর মান যদি ভিন্ন ভিন্ন গুলো বসাই তাহলে আমরা কিন্তু মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল এভাবে করে করে পেতে থাকবো। অর্থাৎ অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1। সো এখন আমরা দেখে নেই যে আমাদের নিচে যে 3টা সংকেত দেওয়া আছে এগুলো প্রত্যেকটাই কিন্তু অ্যালকোহল। কিভাবে খুঁজে বের করতে পারবো? অর্থাৎ OH যদি দেখতে পাই তাহলে আমি বুঝে ফেলবো সেটা একটা অ্যালকোহল। এখন খেয়াল করে দেখো, এই যে কার্যকরী মূলক সেটা যে কার্বনের সাথে সংযুক্ত থাকে সেই কার্বনকে বলা হয় আলফা কার্বন। এই আলফা কার্বন সরাসরি আর যতগুলো কার্বনের সাথে সংযুক্ত থাকে সেটা দ্বারা আমাদের ওই যৌগের ডিগ্রি নির্ধারিত হয়। এবার একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের একটা অ্যালকোহলের কার্যকরী মূলক এবং এটা এই কার্বনের সাথে সংযুক্ত আছে, এই জন্য এই কার্বনকে আমরা বলতে পারি আলফা কার্বন এবং এই আলফা কার্বন সরাসরি আর একটা কার্বনের সাথে সংযুক্ত আছে, এই জন্য আমাদের এই অ্যালকোহলকে আমরা এক্স্যাক্টলি 1 ডিগ্রি অ্যালকোহল বলবো। ওকে, সেফুদা 1 ডিগ্রি অ্যালকোহল বা 1 ডিগ্রি মদ খেত। এবার খেয়াল করে দেখো, এখানে আমাদের যে অ্যালকোহল এর OH অংশটা আমাদের যে কার্বনের সাথে সংযুক্ত সেটাকে আমরা যদি বলি আলফা কার্বন এবং এই আলফা কার্বন সরাসরি আর একটা এবং দুইটা কার্বনের সাথে সংযুক্ত, এই জন্য এই অ্যালকোহলকে আমরা এক্স্যাক্টলি 2 ডিগ্রি অ্যালকোহল বলবো। এবং তৃতীয়ত যে সংকেতটা দেখতে পাচ্ছ এই OH মূলকটা আমার এই কার্বনের সাথে সংযুক্ত, তাই এটাকে আমরা আলফা কার্বন বলবো। এই আলফা কার্বন সরাসরি দেখো 1 2 3 তিনটা কার্বনের সাথে সংযুক্ত, এই জন্য এটাকে আমরা এক্স্যাক্টলি 3 ডিগ্রি অ্যালকোহল বলে থাকবো। এখন ব্যাপারটা হচ্ছে আমরা এই যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলকে যে নামকরণ করলাম, এটা দিয়ে আমরা আসলে আজকের ক্লাসের যতগুলো টপিকস আছে অধিকাংশ জায়গায় কিন্তু আমাদের এই ব্যাপারগুলো লাগবে। অর্থাৎ 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এই অ্যালকোহলগুলো আমাদের কিন্তু প্রথমেই চিনতে পারতে হবে। ওকে, আমরা একটু পরে অ্যালকোহলের ক্লাসিফিকেশন পড়ে ফেলবো। তার আগে আমরা একটু দেখে নেই যে আমাদের এখানে এই যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল রয়েছে এগুলোর মধ্যে অম্লধর্মিতা কিভাবে ব্যাখ্যা করা যায় বা দ্রাব্যতা কিভাবে ব্যাখ্যা করা যায়। সো প্রথমে আসবো অম্লধর্মিতা। অ্যালকোহল স্বাভাবিকভাবে অম্লধর্মিতা দেখায়। কিভাবে অম্লধর্মিতা দেখায়? আমরা প্রথমে যদি জানতে চাই যে অম্লধর্মিতা কাদেরকে বলা হয় বা অম্ল কাদেরকে বলা হয়, কনসেপ্টটা হচ্ছে যারা জলীয় দ্রবণে H+ ত্যাগ করে, অর্থাৎ যারা H+ রিলিজ করতে পারে তাদেরকে আমরা বলবো অ্যাসিড বা অম্ল। তাহলে খেয়াল করে দেখো, আমাদের অ্যালকোহলের মধ্যেও কিন্তু ওরকম একটা জিনিসপত্র রয়েছে। অর্থাৎ আমরা যদি দেখি এই যে OH অংশ দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু আমাদের হাইড্রোজেনটা কিন্তু রিলিজ হতে পারে। কিভাবে? কারণ হচ্ছে আমাদের অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে সমযোজী বন্ধন বিদ্যমান। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি এবং হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কম। তার মানে এখানে অক্সিজেন ইলেকট্রন নিজের দিকে যখন টেনে নিবে তখন কিন্তু এখান থেকে হাইড্রোজেন কিন্তু রিলিজ হয়ে যেতে পারে। ব্যাপারটা কিন্তু এভাবে থাকে। আমরা যদি একটু দেখাই, অক্সিজেন বন্ড হাইড্রোজেন, এখানে কিন্তু আমাদের ইলেকট্রন থাকে, শেয়ারকৃত ইলেকট্রন যুগল থাকে। এবার আমার এই ইলেকট্রনটা অক্সিজেন যদি নিজের দিকে টেনে নেয় তাহলে আমার এই হাইড্রোজেনটা এখান থেকে বের হয়ে যেতে পারে। এবার টান যত বেশি হবে হাইড্রোজেন তত সহজে রিলিজ হয়ে যেতে পারবে। ওকে, এখন অক্সিজেন যত বেশি এইদিকে টানতে থাকবে হাইড্রোজেনটা তত বেশি দ্রুত রিলিজ হয়ে যাবে এবং সেটা তত বেশি শক্তিশালী অম্ল হবে। এখন প্রশ্নটা হচ্ছে এই তিনটার মধ্যে কোনটা বেশি অম্লধর্ম দেখায় এবং কোনটা কম অম্লধর্ম দেখায়, সেটা টোটালি ডিপেন্ড করতেছে যে আমার হাইড্রক্সিলের সাথে সংযুক্ত যে অ্যালকাইল গ্রুপটা আছে সেটা আসলে বড় নাকি ছোট। এবার চিন্তা করে দেখো, আমরা অলরেডি জানি যে আমার এই যে এটা হচ্ছে একটা অ্যালকাইল গ্রুপ এবং আমরা জানি অ্যালকাইল গ্রুপ হচ্ছে ইলেকট্রন দাতা অর্থাৎ ধনাত্মক আবেশধর্মী। অর্থাৎ এখানে আমার এই যে পার্টটা দেখতে পাচ্ছ এই পার্টটা হচ্ছে একটা অ্যালকাইল গ্রুপ, এখানে যে পার্টটা দেখতে পাচ্ছ এই পার্টটা হচ্ছে আমাদের একটা অ্যালকাইল গ্রুপ।
আমরা জানি অ্যালকাইল গ্রুপ হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন, অর্থাৎ এরা হাতেম তাই বা আমরা এদেরকে বলতে পারি এরা টাকা দান করতে পছন্দ করে, অর্থাৎ এরা সাধারণত ধনীর মতো আচরণ করে। তাহলে এরা ইলেকট্রন দাতা, ধনাত্মক আবেশে আবেশিত হতে চায়। এবার চিন্তা করে দেখো, অক্সিজেন তখনই হাইড্রোজেনের থেকে ইলেকট্রন টানাটানি করবে যখন ওর অভাব পড়ে যাবে। অর্থাৎ তুমি চিন্তা করো, তোমার যদি টাকার অভাব না হয় তুমি কি অন্য কারো কাছ থেকে টাকা চুরি করবা? নিশ্চয়ই না। অন্য কারো টাকা কি টানাটানি করবা? নিশ্চয়ই না। তাহলে ঠিক অক্সিজেনের যখন অভাব হবে তখন ও হাইড্রোজেনের এই যে শেয়ারকৃত ইলেকট্রন সেটা নিজের দিকে টেনে নিবে। যদি অভাব কম হয় কম টানবে, যদি বেশি অভাব হয় তাহলে বেশি টেনে নিবে। এবার আমার প্রশ্ন হচ্ছে, এই যে 3টা অক্সিজেন আমরা দেখতে পাচ্ছি, এই 3টা অক্সিজেনের মধ্যে অভাব বেশি কার? চিন্তা করে দেখো, আমি যদি প্রত্যেকের অভাব সমান ধরে নেই, এই অক্সিজেনের যতটুকু অভাব, এই অক্সিজেন এবং এই অক্সিজেন সবার অভাব সেম, কিন্তু এই অক্সিজেনকে কত বড় দেখো, 4টা কার্বন আমাদেরকে ইলেকট্রন দিচ্ছে, আর এই অক্সিজেনকে আমাদের এই যে যেই অ্যালকাইল গ্রুপ দেখতে পাচ্ছ এখানকার 3টা কার্বন তাকে ইলেকট্রন দিচ্ছে। কার্বন আমি বলতেছি এক্স্যাক্টলি কথাটা হবে এরকম যে অ্যালকাইল গ্রুপ একে ইলেকট্রন দিচ্ছে। তাহলে বড় অ্যালকাইল গ্রুপ একে ইলেকট্রন দিচ্ছে, একটু ছোট অ্যালকাইল গ্রুপ একে ইলেকট্রন দিচ্ছে, আর একটু ছোট অ্যালকাইল গ্রুপ একে ইলেকট্রন দিচ্ছে। তাহলে এই অক্সিজেন পাশের থেকে কম ইলেকট্রন পাচ্ছে, এই জন্য হাইড্রোজেনের ইলেকট্রন বেশি জোরে টানা লাগতেছে। এই অক্সিজেনকে এই অ্যালকাইল গ্রুপ আরেকটু বেশি ইলেকট্রন দিচ্ছে, এই জন্য হাইড্রোজেনের থেকে ওই অক্সিজেনের ইলেকট্রন একটু কম টানা লাগতেছে, কারণ অভাব কম। এই অক্সিজেনকে আরও বড় অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন দিচ্ছে, দাতা হিসেবে কাজ করতেছে, এই জন্য এরও অভাব আরও কম। যখন অভাব কম তখন হাইড্রোজেনের ইলেকট্রন টানাটানির কি খুব বেশি প্রয়োজন আছে? নাই। তাহলে খুবই সহজে কোথা থেকে ইলেকট্রন নির্গত হয়ে যেতে পারে, কোন জায়গা থেকে ইলেকট্রন খুবই সহজে নির্গত হয়ে যেতে পারে? ব্যাপারটা হচ্ছে এখান থেকে অক্সিজেন খুব দ্রুত হাইড্রোজেন ইলেকট্রন নিজের দিকে টেনে নিবে, কারণ এখানে অক্সিজেনের অভাব সব থেকে বেশি, কারণ আমাদের ছোট অ্যালকাইল গ্রুপ সংযুক্ত। আশা করি তোমরা বুঝতে পারতেছো যে 1 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে আমার অম্লধর্মিতা সব থেকে বেশি, 2 ডিগ্রিতে একটু কম, 3 ডিগ্রিতে আরো কম। যদি আমরা সিকোয়েন্সটা একটু লিখতে থাকি তাহলে 1 ডিগ্রির মধ্যে সব থেকে অম্লধর্ম বেশি, 2 ডিগ্রির মধ্যে একটু কম, 3 ডিগ্রির মধ্যে আরো কম। এবার চলে আসো, আমরা দেখব যে আমাদের দ্রাব্যতার ক্রম কি। দ্রাব্যতা কিসের উপর ডিপেন্ড করে? পোলারিটির উপর ডিপেন্ড করে। অর্থাৎ যে যৌগ যত বেশি পোলার বা যার পোলার অংশ যত বেশি সে তত বেশি পানিতে দ্রবীভূত হবে। তাহলে আমাদের অ্যালকোহল সমূহের মধ্যে পোলার অংশ কোনটা? আমাদের অ্যালকোহল সমূহের মধ্যে এই যে OH অংশ, এটাই হচ্ছে আমাদের পোলার অংশ। এবার চিন্তা করে দেখো, ওই অংশটাই তো দ্রাব্যতার জন্য দায়ী, দ্রবীভূত হওয়ার জন্য দায়ী। এবার চিন্তা করে দেখো যে আমাদের পোলার অংশ ছাড়া বাকি যে পার্টটুকু রয়েছে এটা নিশ্চয়ই অপোলার অংশ, অর্থাৎ এটাও পোলার, এটাও পোলার, এটাও পোলার। তাহলে আমাদের অপোলার অংশ নিশ্চয়ই দ্রবীভূত হতে হেল্প করবে না, বরং দ্রবীভূত হওয়ার বিপরীতে কাজ করবে। তাহলে যার পোলার অংশ যত বেশি সে তত বেশি দ্রবীভূত হবে। এবার এখানে তো পোলার অংশ সমান, এবার একটু দেখি তো কার অপোলার অংশ ছোট। অপোলার অংশ খেয়াল করে দেখো, এর অপোলার অংশ কিন্তু অনেক বড়, এর অপোলার অংশ একটু ছোট, এর অপোলার অংশ আরো ছোট। অপোলার অংশ দ্রবীভূত হতে বাধা দিবে, তার মানে এর অপোলার অংশ অনেক বড়। তার মানে যার অপোলার অংশ অনেক বড় সেটা কি আমাদের পোলার অংশের কাজটাকে কি বাধা দিতে থাকে। অর্থাৎ আমাদের পোলার অংশকে যদি অপোলার অংশ অনেক বড় হয় তাহলে কি সেটা পোলার বা দ্রবীভূত হতে আমাদেরকে বাধা দেয়। অর্থাৎ আমাদের কনসেপ্টটা হচ্ছে এরকম যে আমার কোনো একটা যৌগের মধ্যে যেই অংশটা বেশি সেই অংশটা অন্যজনকে ডমিনেট করবে। এখন ব্যাপারটা হচ্ছে 3টা জায়গাতে আমাদের যদি পোলার অংশ সমান হয় তাহলে যেখানে অপোলার অংশ বেশি সেটা দ্রবীভূত বা দ্রাব্যতা কম, আর যার অপোলার অংশ কম তার দ্রাব্যতা বেশি। তাহলে আমরা বুঝতেই পারতেছি যে আমাদের 1 ডিগ্রি যে অ্যালকোহল রয়েছে তার দ্রাব্যতা সব থেকে বেশি এবং 3 ডিগ্রির দ্রাব্যতা সব থেকে কম। আমরা যদি সিকোয়েন্সটা একটু লিখে ফেলি তাহলে দ্রাব্যতার ক্রমের ক্ষেত্রে আমরা সেম রেজাল্ট দেখতে পাবো, 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং হচ্ছে 3 ডিগ্রি। তার মানে 1 ডিগ্রি আমাদের পানিতে সব থেকে বেশি দ্রবীভূত হয় বা এর দ্রাব্যতা সব থেকে বেশি, 2 ডিগ্রি একটু কম, 3 ডিগ্রির আরো কম। সো এবার আমরা দেখে ফেলবো যে অ্যালকোহল সমূহের ক্লাসিফিকেশন বা আমাদের আসলে অ্যালকোহল সমূহের শ্রেণী বিভাগ কি। অর্থাৎ আমরা জানি সেফুদা প্রায় 11 প্রকারের মদ খায়। এখন কোন কোন গ্রেডের মদ খায় সেই মদগুলো তো আমাদের একটু খুঁজে বের করতে হবে। সো চলো আমরা কয়েকটা ক্যাটাগরির মাধ্যমে এটা দেখে ফেলি। প্রথমে খেয়াল করে দেখো, গঠন অনুযায়ী অর্থাৎ আমাদের গঠন অনুযায়ী অ্যালকোহল সমূহ 2 প্রকার, একটা হচ্ছে অ্যালিফ্যাটিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। অ্যালিফ্যাটিক বলতে বোঝায় যেখানে আমাদের কোনো বেনজিন রিং থাকবে না, অর্থাৎ অ্যালিফার বা চর্বি থেকে উদ্ভূত সম্পৃক্ত বা অসম্পৃক্ত যৌগসমূহকে আমরা এক্স্যাক্টলি অ্যালিফ্যাটিক যৌগ বা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন বলে থাকি। সো আমরা বেসিক্যালি যে যৌগগুলো দেখে থাকি অর্থাৎ স্বাভাবিকভাবে আমাদের যে এক্সাম্পলগুলো অর্থাৎ মিথানল, ইথানল বলে আমরা যেই সংকেতগুলো দেখে থাকি এগুলোই কিন্তু আমাদের এক্স্যাক্টলি অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন বা অ্যালিফ্যাটিক অ্যালকোহল, অর্থাৎ আমাদের কোনো বেনজিন রিং থাকবে না।
এবার অ্যারোমেটিক কারা, যেখানে আমাদের বেনজিন রিং থাকবে। অর্থাৎ আমরা যদি এক্সাম্পল আকারে দেখি সেটা হচ্ছে C6H5 বন্ড CH2 বন্ড OH, অর্থাৎ এটা হচ্ছে আমাদের বেনজাইল অ্যালকোহল। আমরা যদি এখান থেকে CH2টাকে উঠিয়ে দিতাম তাহলে আমরা ফেনল পেয়ে যেতাম, অর্থাৎ আমরা ফিনাইল অ্যালকোহলও পেয়ে যেতাম। অর্থাৎ আমরা অ্যারোমেটিক অ্যালকোহল বলতে যে পার্টকে বুঝবো যে আমাদের এক্স্যাক্টলি বেনজিন রিং থাকবে। আমরা চাইলে এখানে বেনজিন রিং লিখে এইটুকুকে CH2OH বেনজিনের মাথার উপরে দেখাতে পারতাম। এখন চলে আসো বন্ধনীর প্রকৃতি অনুযায়ী অ্যালকোহল কত প্রকার। অ্যালকোহল বন্ধনীর প্রকৃতি অনুযায়ী দুই প্রকার, একটা হচ্ছে সম্পৃক্ত যেখানে কার্বন কার্বন একক বন্ড থাকবে, এবং অসম্পৃক্ত মানে কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে বা ট্রিপল বন্ড থাকতে পারে। সো সম্পৃক্তর ক্ষেত্রে আমরা এক্স্যাক্টলি এই এক্সাম্পলগুলো দেখে থাকবো যেখানে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকবে। আর যদি অসম্পৃক্তের কথা চিন্তা করি তাহলে অসম্পৃক্তের এক্সাম্পল হচ্ছে ভিনাইল অ্যালকোহল, খুবই পরিচিত এক্সাম্পল যেটা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। CH2 ডাবল বন্ড CH বন্ড OH, এটাকে এক্স্যাক্টলি আমরা বলে থাকি ভিনাইল অ্যালকোহল। এটা কিন্তু আলাদাভাবে মাথায় রাখতে হবে, এটা কিন্তু MCQতে প্রায়ই আসতে দেখা যায়। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আসো যে হাইড্রক্সিল মূলকের সংখ্যা অনুযায়ী মাথায় রাখতে হবে, সংখ্যা অনুযায়ী অ্যালকোহল সমূহ 4 প্রকার। অর্থাৎ সেফুদা কিন্তু এই দুই প্রকার অলরেডি 4 প্রকার মদ খেয়ে ফেলেছে। এরপর এখানে এসে আমরা দেখব যে আরও 3 প্রকার মদ খাচ্ছে, অর্থাৎ সেফুদা কিন্তু টোটাল 11 প্রকারের মদ খায় বা মদ পান করে। এখন খেয়াল করে দেখো হাইড্রক্সিল মূলকের সংখ্যা অনুযায়ী আমরা দেখব মনো, ডাই, ট্রাই, পলি হাইড্রিক অ্যালকোহল। মনো মানে 1, ডাই মানে 2, ট্রাই মানে 3 এবং পলি মানে কি অনেক। তার মানে হাইড্রিক মানে কি আমাদের হাইড্রক্সিল মূলকের সংখ্যা, একটা থাকবে, দুইটা থাকবে, তিনটা থাকবে, একাধিক থাকবে। সো চলো একটা একটা করে আমরা একটু এক্সাম্পল দেখে ফেলি। সো মনোহাইড্রিক মানে বুঝতেই পারতেছো যার মধ্যে অ্যালকোহল বা OH মূলক থাকবে হচ্ছে একটি। তার মানে আমাদের সেম এক্সাম্পলই হচ্ছে আমাদের এরা মনোহাইড্রিক অ্যালকোহল। তার মানে আমাদের এখানে দেখতে পাচ্ছ একটা করে হাইড্রক্সিল গ্রুপ থাকতেছে। সো এগুলো হচ্ছে আমাদের মনোহাইড্রিক অ্যালকোহলের এক্সাম্পল। এবার আসো ড্রাই হাইড্রিক অ্যালকোহল কোনগুলো। অর্থাৎ আমরা যদি দেখি এরকম CH2 বন্ড CH2, এখানে একটা হাইড্রক্সিল গ্রুপ আছে, এখানে একটা হাইড্রক্সিল গ্রুপ আছে, তাহলে খেয়াল করে দেখো তো 1,2 ডাইঅল না এটা, অর্থাৎ ইথেন 1,2 ডাইঅল, অর্থাৎ যেটাকে আমরা ইথিলিন গ্লাইকলও বলে থাকি, অর্থাৎ যেটা আমরা বেয়ার পরীক্ষায় কিন্তু দেখেছিলাম। অর্থাৎ আমরা বুঝে ফেলতে পারলাম যে এখানে আমাদের হাইড্রক্সিল গ্রুপ আছে কয়টা, খেয়াল করে দেখো এখানে একটা এবং এখানে একটা, অর্থাৎ এটা কি একটা ডাইহাইড্রিক অ্যালকোহল। এবার আসো ট্রাইহাইড্রিক অ্যালকোহল কাদেরকে বলবো, নিশ্চয়ই বুঝতে পারতেছো যে আমাদের OH গ্রুপ থাকবে হচ্ছে 3টা। তাহলে আমরা সেই সংকেতটা যদি একটু দেখি তাহলে বুঝতেই পারতেছো CH2 বন্ড CH বন্ড CH2, আমাদের 3টা হাতে 3টা হাইড্রক্সিল গ্রুপ থাকবে, এবং এটা দেখো আমাদের একটা ট্রাইহাইড্রিক অ্যালকোহল যেটাকে আমরা আসলে বলে থাকি গ্লিসারিন। অর্থাৎ তুমি কিন্তু এভাবেও নামকরণ করতে পারো যে আমাদের মিথেন ইথেন প্রোপেন, অর্থাৎ প্রোপেন 1, 2, 3 ট্রাইঅল, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের এক্স্যাক্টলি গ্লিসারিনের সংকেত। অর্থাৎ আমরা এই গ্লিসারিন কিন্তু আমাদের একটা অ্যালকোহল। এবার আমরা চলে যাব যে পলিহাইড্রিক অ্যালকোহল, যেখানে অনেকগুলো হাইড্রক্সিল গ্রুপ থাকবে। অর্থাৎ আমরা দেখতে পাই পলিহাইড্রিক অ্যালকোহলের একমাত্র এক্সাম্পল সেটা হচ্ছে সরবিটল, যেখানে আমাদের 6টা হাইড্রক্সিল গ্রুপ থাকে। সো আমরা যদি একটু সংকেতটা লিখে ফেলি, অর্থাৎ আমরা দেখে ফেললাম যে আমাদের একটা পলিহাইড্রিক অ্যালকোহল, অর্থাৎ এটি হচ্ছে আমাদের সরবিটল, যেটা হচ্ছে আমাদের পলিহাইড্রিক অ্যালকোহল হিসেবে বিবেচিত হয়। সো আমরা দেখে ফেললাম যে হাইড্রক্সিল গ্রুপের সংখ্যা অনুযায়ী আমাদের আসলে অ্যালকোহল সমূহ কত প্রকার। এবার আমরা দেখে ফেলবো যে হাইড্রক্সিল মূলকের অবস্থান অনুযায়ী অ্যালকোহল সমূহ আসলে কত প্রকার। সো অলরেডি আমরা কিন্তু দেখে ফেলেছি যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল আসলে কাদেরকে বলা হয়। একটু খেয়াল করে দেখো, 1 ডিগ্রি মানে হচ্ছে আমাদের আলফা কার্বন সরাসরি একটা কার্বনের সাথে সংযুক্ত থাকবে, 2 ডিগ্রি মানে কি আলফা কার্বন সরাসরি 2টি কার্বনের সাথে সংযুক্ত থাকবে, 3 ডিগ্রি মানে আলফা কার্বন আর সরাসরি 3টি কার্বনের সাথে সংযুক্ত থাকবে। সো আমরা যদি একটু এক্সাম্পল দেখতে চাই তাহলে 1 ডিগ্রির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো CH3 CH2OH, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আলফা কার্বন একটা কার্বনের সাথে সংযুক্ত। আমরা যদি 2 ডিগ্রি দেখতে চাই তাহলে CH3 বন্ড CH বন্ড OH বন্ড CH3, এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি অ্যালকোহলের এক্সাম্পল। আমরা যদি 3 ডিগ্রি অ্যালকোহল দেখতে চাই তাহলে আমরা যেটা দেখতে পাবো CH3 বন্ড C বন্ড OH বন্ড CH3 বন্ড CH3। অর্থাৎ অলরেডি আমি তোমাদেরকে যখন দ্রাব্যতা বা আমাদের অম্লধর্মিতা তোমাদেরকে ব্যাখ্যা করি তখন কিন্তু এই এক্সাম্পল কিন্তু অলরেডি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। অর্থাৎ 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলের বেসিক কনসেপ্টই হচ্ছে এটা। সো অলরেডি আমরা কিন্তু দেখে ফেললাম যে সেফুদা যে 11 প্রকারের মদ পান করে, সে 11 প্রকার কিন্তু দেখে ফেললাম। এই এক্সাম্পল কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। অ্যালকোহলের বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া বা ধর্ম জানার জন্য আমাদের কিন্তু ক্লাসিফিকেশনটা খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা দেখে ফেলবো যে অ্যালকোহল সমূহকে কিভাবে প্রস্তুত করা যায়।
অর্থাৎ আমরা বেশ কয়েকটা মাধ্যমে অ্যালকোহল সমূহকে প্রস্তুত করব। সো প্রথমে খেয়াল করে দেখো অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা কিভাবে প্রস্তুত করব। এখানে তোমাকে মাথায় রাখতে হবে যেখানেই জল সেখানেই অ্যালকোহল, অর্থাৎ আমাদের যদি অ্যালকাইল হ্যালাইডকে আমরা যদি পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাই এবং তার যদি জলীয় দ্রবণ নেই অর্থাৎ অ্যাকুয়াস সলিউশন নেই, তখনই আমাদের এখান থেকে প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকোহল তৈরি হতে পারে। সো খেয়াল করে দেখো আমাদের কি হয়, এখানে এই পটাশিয়াম এবং ক্লোরিন নিজেদের মধ্যে সংযুক্ত হয়ে বা প্রতিস্থাপনের মাধ্যমে পটাশিয়াম ক্লোরাইড তৈরি করে এবং এর পাশাপাশি আমাদের ইথানল তৈরি হয়ে যায়, CH3 CH2 OH, অর্থাৎ দেখো আমরা কিন্তু ইথানল পেয়ে গেলাম। মাথায় রাখতে হবে এখানে যদি আমরা অ্যাকুয়াস সলিউশন না নিয়ে অ্যালকোহলীয় সলিউশন নিতাম তখন কিন্তু আমাদের এখানে অ্যালকিন তৈরি হতো, অর্থাৎ তখন কিন্তু অপসারণ বিক্রিয়া সংঘটিত হতো। সো এটা কিন্তু মাথায় রাখতে হবে যে কোনোভাবে যে কোনো সলিউশন নিলেই কিন্তু আমাদের বিক্রিয়াটা সংঘটিত হবে না। এরপর আসো অ্যালকিন থেকে কিভাবে আমরা আসলে অ্যালকোহল প্রস্তুত করে ফেলতে পারি। এখানে যে সালফিউরিক অ্যাসিড দেখতে পাচ্ছ, গাঢ় সালফিউরিক অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিডের মধ্যে দুইটা পার্ট রয়েছে, অর্থাৎ একটা হচ্ছে আমাদের H+ এবং আরেকটা হচ্ছে HSO4-। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে এর মধ্যে যে দুইটা পার্ট রয়েছে, একটা হচ্ছে H+ আর একটা হচ্ছে HSO4-। সো দুইটা অংশ দুইটা জায়গাতে এসে সংযুক্ত হবে, অর্থাৎ সংযোজন বিক্রিয়া সংঘটিত হবে। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে CH3 বন্ড CH2 বন্ড HSO4, অর্থাৎ আমাদের অ্যালকাইল হাইড্রোজেন সালফেট তৈরি হলো। এবার এই অ্যালকাইল হাইড্রোজেন সালফেটকে আমরা আবার পানির মধ্যে গোসল করাই ফেলবো, অর্থাৎ দ্বিতীয়বার এটাকে আমরা আবার গোসল করাবো। সো এটার সাথে আমরা যদি পানির বিক্রিয়া ঘটাই, একটু খেয়াল করে দেখো যে আমাদের দ্বিতীয় ধাপে এখানে যদি আমাদের H2O সংযুক্ত হয় তাহলে এই বিক্রিয়াটা কিন্তু 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংঘটিত হয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। প্রথম স্টেপে 80 ডিগ্রি সেলসিয়াস, দ্বিতীয় স্টেপে কিন্তু 140 ডিগ্রি সেলসিয়াস। আমরা বইতে অনেক সময় দেখে থাকি যে এই বিক্রিয়াটা এক স্টেপে দেখানো হয়েছে, কারণ দেখো এখানে পানি আছে, এখানে সালফিউরিক অ্যাসিড আছে, একই কথা। সো আমাদের বিক্রিয়াটা যদি মেকানিজম জানতে চাই তাহলে আমাদের বিক্রিয়াটা দুই ধাপে সংঘটিত হয়। এবার খেয়াল করে দেখো পানির মধ্যে কি কি আছে। পানির মধ্যে আছে H+ এবং OH-। তাহলে পানির মধ্যে কি কি আছে, H+ এবং OH-। এবার খেয়াল করে দেখো এই H+ এবং এই HSO4- মিলে আমাদের সালফিউরিক অ্যাসিড তৈরি করে, H2SO4, এবং আমাদের এই হাইড্রক্সিল মূলকটা এখানে প্রতিস্থাপিত হয়ে আমাদের একটা অ্যালকোহল তৈরি করে ফেলে, CH3 CH2OH। অর্থাৎ দেখো আমরা কিন্তু ইথানল পেয়ে গেলাম। অর্থাৎ বিক্রিয়াটা আমাদের বইতে এক ধাপেই দেখানো আছে যে এক ধাপে সংঘটিত হচ্ছে। তখন আমরা দেখতে পাই যে এটার সাথে পানি বিক্রিয়া করতেছে এবং আমাদের সেখানে কি অ্যালকোহল তৈরি হয়ে যাচ্ছে। সো তুমি চাইলে এক স্টেপেও দেখাতে পারো, কিন্তু যখন তুমি দুই স্টেপে দেখাবা তখন কিন্তু বিক্রিয়াটা আরও পারফেক্টভাবে মেকানিজম দেখিয়ে দেখিয়ে বোঝানো সম্ভব হবে। সো চলো আমরা আরেকটা বিক্রিয়া দেখে ফেলি। এখানে কিন্তু একটা কথা আছে, আমাদের মার্কনিকভ নীতি কিন্তু মাথায় রাখতে হবে, কারণ এটা এই যে HSO4 অর্থাৎ HSO4- এবং H+, এখানে কিন্তু প্লাস এবং মাইনাস অংশ রয়েছে, তার মানে এটি হচ্ছে আমাদের একটা অপ্রতিসম বিকারক। এখানে কিন্তু আমাদের একটা প্রতিসম অ্যালকিন ছিল, কিন্তু যদি অপ্রতিসম অ্যালকিন চলে আসে অর্থাৎ দ্বিবন্ধনের দুই পাশে যে দুটি কার্বন রয়েছে সে দুটি কার্বনের সাথে সংযুক্ত হাইড্রোজেন যদি অসমান হয় সেটাকে আমরা বলি অপ্রতিসম অ্যালকিন। এবার অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের যদি বিক্রিয়া হয় তাহলে মার্কনিকভ নীতিতে কি বলা আছে? মার্কনিকভ নীতিতে বলা আছে যারা ঋণগ্রস্ত তাদের নজর ছোট হয়, তারা অল্প জিনিস পছন্দ করে, আর হাইড্রোজেন কি করে? হাইড্রোজেন দলবল পছন্দ করে। তাহলে খেয়াল করে দেখো পরের এক্সাম্পলটা কিন্তু আমাদের একটা অপ্রতিসম বিকারকের সাথে অপ্রতিসম অ্যালকিনেরই বিক্রিয়া। তাহলে আমাদের কনসেপ্টটা ঠিক ওরকমভাবেই তো হবে, কারণ আমাদের এখানে দেখো H+ থাকবে এবং আমাদের একটা নেগেটিভ অংশ থাকবে, সেটা হচ্ছে HSO4-। এবার কে কোথায় যে সংযুক্ত হবে, কারণ এটা একটা সংযোজন বা যুত বিক্রিয়া। তাহলে হাইড্রোজেন প্লাস যে সংযুক্ত হবে এখানে, HSO4 যে সংযুক্ত হবে এখানে, তাই তো হওয়ার কথা। তাহলে আমরা ঠিক দেখি যে পরের স্টেপে আমাদের কাজটা কি হয়। CH3 বন্ড CH, এখানে আমাদের HSO4 সংযুক্ত হবে এবং এরপর হচ্ছে আমাদের CH3। সো প্রথম স্টেপের কাজ শেষ। এরপর হচ্ছে দ্বিতীয় স্টেপে এটাকে কি করব? গোসল করাই দিব। সো গোসল করার জন্য কি করতে হবে? আমাদের এখানে পানি যোগ করতে হবে। এক্স্যাক্টলি পানির সাথে বিক্রিয়া করবে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এবার আসো পানির মধ্যে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে আমাদের H+ পার্ট আর একটা হচ্ছে OH- পার্ট। তাহলে এই OH- পার্টের সাথে এবং H+ এর এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই H+ অংশটা এবং আমাদের HSO4 অংশটা মিলে সালফিউরিক অ্যাসিড তৈরি করবে। তাহলে আমরা সেটা লিখে ফেলি, H2SO4। ওকে, বাকি অংশ দেখো CH3 CH3 আর এই OH অংশটা কিন্তু HSO4 কে কিন্তু প্রতিস্থাপিত করলো। তাহলে আমরা যে সংকেতটা পাবো সেটা হচ্ছে CH3 CH বন্ড CH3
বন্ড OH, অর্থাৎ আমরা কিন্তু 1 ডিগ্রি না, এবার কিন্তু আমরা 2 ডিগ্রি অ্যালকোহল পেয়ে গেলাম। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে তুমি ইচ্ছা করলো আর তুমি OH-টাকে এখানে সংযুক্ত করে দিলে সেটা কিন্তু হবে না। এই জন্যই বলেছিলাম যে বিক্রিয়াটা আমাদের আসলে 2 স্টেপে সংঘটিত করবা। এক স্টেপে বিক্রিয়াটা করলে তোমার কিন্তু অনেক কিছু ভুল হয়ে যাবে। অর্থাৎ আমরা এখান থেকে যেটা পেলাম সেটা কিন্তু আমাদের একটা 2 ডিগ্রি অ্যালকোহল। সো এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখানে এক্স্যাক্টলি মার্কনিকভ নীতির যে কনসেপ্ট আমরা শিখেছিলাম সেটা অ্যাপ্লাই করতে পারলেই হবে। সো আমরা দেখে ফেললাম যে অ্যালকিন থেকে আমরা কিভাবে 1 ডিগ্রি অ্যালকোহল 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করে ফেলতে পারি। এবার আসো অ্যালডিহাইড এবং কিটোন, এখানেও কিন্তু একই রকম কনসেপ্ট। অর্থাৎ আমরা অ্যালডিহাইড এবং কিটোনের কনসেপ্টটা জানার আগে তোমাদেরকে খুব মজার একটা থিওরি শেখাই, সেটা হচ্ছে আমরা জারিত এবং বিচারিত দুইটা জিনিসের মাধ্যমে সেফুদার দোয়া এবং বদদোয়া এই কনসেপ্টটা বা এই থিওরিটা বুঝতে পারি। কিভাবে? খেয়াল করে দেখো, আমরা অ্যালকোহলকে যদি জারিত করি তাহলে আমরা অ্যালডিহাইড পাবো, আর ওই অ্যালডিহাইডকে যদি আবার জারিত করি তাহলে অ্যাসিড পাবো। এটা হচ্ছে সেফুদার দোয়া। সেফুদার দোয়া ব্যাপারটা আসলে কীরকম খেয়াল করে দেখো, যে আমাদের অ্যালকোহলের মধ্যে আমাদের যে বর্ণ আছে সে বর্ণ কয়টা দেখো তো, 2টা না? এটাকে যদি জারিত করি তাহলে আমরা অ্যালডিহাইড পাবো। তাহলে দেখো তো এর মধ্যে বর্ণ কয়টা? 3টা। এটাকে যদি আবার জারিত করি তাহলে আমরা পাবো অ্যাসিড। তাহলে দেখো তো এর মধ্যে বর্ণ কয়টা? এর মধ্যে বর্ণ কি 4টা না? তাহলে দেখো তো বর্ণ কি আস্তে আস্তে বাড়তেছে না? অর্থাৎ এটাকে যদি আমরা বলি সেফুদার দোয়া, তাহলে সেফুদা যদি দোয়া করে দেয় তাহলে আস্তে আস্তে কি হবে? আস্তে আস্তে আমরা কি এরকম বড় হয়ে যাব। তার মানে এই ব্যাপারটা হচ্ছে আস্তে আস্তে বড় হওয়া মানে কি, বর্ণ বাড়তে থাকবে, কার্যকরীমূলক চেঞ্জ হতে থাকবে। সো এই অ্যালকোহলকে যদি জারিত করি তাহলে অ্যালডিহাইড পাওয়া যায়, অ্যালডিহাইডকে যদি জারিত করি তাহলে অ্যাসিড পাওয়া যায়। এবার যদি তুমি অ্যাসিডকে বিচারিত করো তাহলে কি অ্যালডিহাইড পাবা, অ্যালডিহাইডকে যদি বিচারিত করো তাহলে অ্যালকোহল পাবা। খুবই সহজ কথা। আরেকটা নতুন কনসেপ্ট শেখায়, সেটা হচ্ছে আমরা 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি জারিত করি তাহলেই কেবল অ্যালডিহাইড পাবো। আমরা যদি 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করি তাহলে আমরা সেখান থেকে কিটোন পাবো। অর্থাৎ কিটোন এর কার্যকরীমূলক হচ্ছে বন্ড CO। আর আমরা জানি কার্বনিল মূলক 2 প্রকার, একটা হচ্ছে অ্যালডিহাইড আর একটা হচ্ছে কিটোন। তার মানে কিটোন এবং অ্যালডিহাইড একই জিনিস, চকো চকো। সো ব্যাপারটা হচ্ছে আমাদের কিটোনকে যদি আবার বিচারিত করি তাহলে আবার অ্যালকোহল পাবো, কিন্তু 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে আমরা অ্যালডিহাইড পাবো, কিন্তু 2 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে আমরা পাবো কিটোন। তাহলে এই যে আমরা ব্যাক আসতেছি বিচারণ করে, আমাদের অ্যালডিহাইডকে বিচারিত করলে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল পাবো, কিন্তু আমরা যদি কিটোনকে বিচারিত করি তাহলে আমরা 2 ডিগ্রি অ্যালকোহল পাবো। এটাই হচ্ছে জাস্ট এখানকার কনসেপচুয়াল পার্থক্য। সো চলো আমরা সেটা বিক্রিয়ার মাধ্যমে একটু দেখে ফেলি। আমাদের বিচারিত করার জন্য বা বিচারণ করার জন্য আমাদের জাইমান হাইড্রোজেন ব্যবহৃত হয় এবং আমাদের বিচারক হিসেবে আমরা ব্যবহার করি লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড। অর্থাৎ দেখো আমাদের লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড যে যখন ব্যবহার করতেছি তখন আমাদের দেখো এই অ্যালডিহাইডকে আমরা যদি বিচারিত করি তাহলে কি পেছনের দিকে আসবে অ্যালকোহল পাবো। কত ডিগ্রি অ্যালকোহল? 1 ডিগ্রি অ্যালকোহল পাবো। কত কার্বন বিশিষ্ট ছিল? যত কার্বন বিশিষ্ট আমাদের অ্যালডিহাইড ছিল তত কার্বন বিশিষ্ট অ্যালকোহলই তৈরি হয়ে যাবে। 2 কার্বন বিশিষ্ট এবং সাথে একটু কান্নাকাটি হবে, পানি তৈরি হবে। এরপর আসো আমাদের এটা কিন্তু কিটোন, কিটোনকে বিচারিত করলে অ্যালকোহল তৈরি হবে, পেছনের দিকে আসলে অ্যালকোহল তৈরি হবে, কিন্তু আমাদের কত ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে? 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। খুবই সহজ কথা। CH3 বন্ড CH বন্ড OH বন্ড CH3, যত কার্বন তত কার্বন এবং হচ্ছে পানি। সো খেয়াল করে দেখো আমাদের এখানে দেখো যতগুলো কার্বন ছিল ততগুলো কার্বন বিশিষ্টই আমাদের, খেয়াল করে দেখো এখানে অ্যালকোহল তৈরি হয়ে গেল। অর্থাৎ আমাদের এখানে যে অ্যালকোহলটা তৈরি হলো সেটা কিন্তু আমাদের কিন্তু 2 ডিগ্রি অ্যালকোহল, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ আমাদের অ্যালডিহাইডকে বিচারিত করলে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল পাবো, আমরা যদি কিটোনকে বিচারিত করি তাহলে আমরা 2 ডিগ্রি অ্যালকোহল পাবো। সো এটা কিন্তু খুব সহজে মাথায় রাখতে পারতে হবে। এবার চলো আমরা অ্যাসিড থেকে কিভাবে অ্যালকোহল প্রস্তুত করতে পারি অলরেডি কিন্তু আলোচনা করে ফেলেছি, যে আমি বিচারণ যদি করি তাহলে পেছনের দিকে আসবো। এটাকে আমরা সেফুদার বদদোয়া বলতে পারি। বদদোয়া করলে বিচারণ হবে, বিচারণ করলে আমরা বিয়োগের দিকে যাব, পেছনের দিকে যাব, বামের দিকে যাব। সো খেয়াল করে দেখো অ্যাসিডকে আমরা যদি বিচারিত করি তাহলে প্রথম স্টেপে আমাদের অ্যালডিহাইড তৈরি হবে, দ্বিতীয় স্টেপে আমাদের কি অ্যালকোহল তৈরি হবে। সো আমরা যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট এবং ইথোক্সিথেনের উপস্থিতিতে বিচারিত করি তাহলে এক স্টেপে আমাদের আসলে অ্যালকোহল তৈরি হয়ে যায়। অর্থাৎ আমাদের এখানে বিচারক হিসেবে কাজ করবে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট এবং ইথোক্সিথেন। অর্থাৎ এখানে আমাদের একটা ইথার কাজ করবে C2H5, অর্থাৎ আমাদের এটা হচ্ছে ইথোক্সি ইথেন, অথবা আমরা এটাকে বলতে পারি ডাইইথাইল ইথার। অর্থাৎ আমাদের এই যে দুইটা বিচারক এটার উপস্থিতিতে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড বিচারিত হয়ে আমাদের অ্যালকোহল তৈরি করে। কত কার্বন বিশিষ্ট অ্যালকোহল তৈরি করবে? যত কার্বন বিশিষ্ট অ্যাসিড ছিল তত কার্বন বিশিষ্ট অ্যালকোহলই তৈরি করবে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাই CH3 বন্ড CH2OH এবং হচ্ছে পানি তৈরি করবে। অর্থাৎ একটু কান্নাকাটি হবে আর কি, কারণ অ্যালকোহল সময় জলীয় অবস্থায় থাকে বা তরল অবস্থায় পাওয়া যায়। সো খেয়াল করে দেখো অ্যাসিড থেকে আমরা কিন্তু অ্যালকোহল প্রস্তুত করে ফেলতে পারলাম। অর্থাৎ আমরা দেখে ফেললাম যে অ্যালকিন থেকে কীভাবে প্রস্তুত করা যায়, অ্যালকাইল হ্যালাইড থেকে কীভাবে প্রস্তুত করা যায়। আমরা দেখলাম
অ্যালডিহাইড থেকে কিভাবে প্রস্তুত করা যায়, আমরা দেখলাম কিভাবে কিটোন থেকে প্রস্তুত করা যায়, আমরা দেখলাম কিভাবে অ্যাসিড থেকে প্রস্তুত করা যায়। এবার আমরা দেখব এস্টার থেকে কিভাবে আমাদের আসলে অ্যালকোহল প্রস্তুত করা যায়। এখানে একটা প্রতিস্থাপন বিক্রিয়া সংঘটিত হয়, আর কিছুই না। অর্থাৎ এটা হচ্ছে আমাদের একটা এস্টারের সংকেত R1COR। অর্থাৎ আমরা যদি এই এস্টারের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটাই এবং তাপ দিতে থাকি, তখন দেখা যাবে যে এর অ্যালকাইল গ্রুপ অর্থাৎ CH2CH3 এই অংশটা আমাদের এই যে পটাশিয়াম দেখতে পাচ্ছ, এই পটাশিয়াম দ্বারা কি প্রতিস্থাপিত হয়। যদি প্রতিস্থাপিত হয় তাহলে আমরা এক্স্যাক্টলি এখান থেকে কি কি প্রোডাক্ট পাবো খেয়াল করে দেখো। আমরা প্রতিস্থাপনের বাকি অংশটুকু একটু লিখে ফেলি, COK কুক, এবং আমরা যে অংশটুকু এক্সট্রা পাই CH3CH2OH। অর্থাৎ দেখো আমাদের এই অংশটা এবং OH অংশ সংযুক্ত হয়ে আমরা দেখো ইথানল পেয়ে গেলাম। অর্থাৎ আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি এস্টারের প্রতিস্থাপন বিক্রিয়া ঘটায় এবং তখন যদি তাপ দিতে থাকি, তাহলে কিন্তু আমরা অ্যালকোহল বা মদ পেয়ে যাব। অর্থাৎ দেখো সেফুদার মদ কীভাবে প্রস্তুত করতে হয় সেটা কিন্তু অলরেডি দেখে ফেলেছি। আমরা পরবর্তীতে দেখব যে আমাদের 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল কীভাবে গিগনাট বিকারকের উপস্থিতিতে প্রস্তুত করতে হয় সেটা আমরা দেখে ফেলবো। এখন আমরা দেখে ফেলি যে আমাদের শিল্পে বা আমাদের পরীক্ষাগারে কীভাবে মিথানল বা ইথানল এগুলো তৈরি করা হয়। প্রথমে খেয়াল করে দেখো মিথানল কিভাবে আমরা তৈরি করতে পারি। লোহিত তপ্ত কোককে আমরা যদি স্টিমের উপস্থিতিতে বিক্রিয়া করাই, তাহলে আমরা ওয়াটার গ্যাস পেতে পারি। অর্থাৎ CO+H2 এটাকে এক্স্যাক্টলি ওয়াটার গ্যাস বলা হয়ে থাকে। এই ওয়াটার গ্যাসকে পরবর্তীতে আবারও যদি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া ঘটায়, তখন যদি আমরা জিঙ্ক অক্সাইড এবং ক্রোমিয়াম অক্সাইড অর্থাৎ Cr2O3 এবং ZnO এর মিশ্র প্রভাবকের উপস্থিতিতে আমরা যদি বিক্রিয়া ঘটাই এবং একই সাথে তখন যদি 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 200 অ্যাটমসফিয়ার চাপ থাকে, তখন কিন্তু আমরা দেখো মিথানল পেয়ে গেলাম, এবং এটা কিন্তু প্রায় 99% মতো বিশুদ্ধ হয়ে থাকে। সো এটা হচ্ছে আমাদের পরীক্ষাগারে মিথানলকে কিভাবে শিল্প উৎপাদন করা হয় সেটা দেখে ফেললাম। এবার চলো আমরা দেখে ফেলবো ইথানলকে কিভাবে প্রস্তুত করা হয়। ইথানলকে প্রস্তুত করার জন্য আমরা এক্স্যাক্টলি দুইটা সিস্টেম ফলো করব। একটা হচ্ছে স্টার্চ থেকে অর্থাৎ কার্বোহাইড্রেট থেকে, এবং একই সাথে আমরা দেখব মোলাসেস বা মাদ গুড় থেকে বা চিটা গুড় থেকে। এখন এখানে আমরা খুব মজা করে একটা বিক্রিয়া পড়বো, সেটা হচ্ছে আমরা 2 বার গোসল করাবো, তারপর কি কোনো একটা জিনিস ড্যামেজ হয়ে যাবে। মনে করো তুমি বাজার থেকে কোনো কিছু কিনে নিয়ে আসছো, কিনে নিয়ে আসার পর ওটাকে পানিতে যদি 2 বার ধৌত করো, তাহলে ওটা কি ড্যাম হয়ে যাবে না, ড্যামেজ হয়ে যাবে না? ওটা কি কার্যপ্রণালী আগের মতো থাকবে? নিশ্চয়ই থাকবে না। অর্থাৎ ওই কনসেপ্ট আমরা এখানে অ্যাপ্লাই করবো। অর্থাৎ ড্যামেজ বিক্রিয়া দেখবো। 2 বার পানিতে গোসল করালে কোনো একটা জিনিস কি হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে। অর্থাৎ আমাদের ইথানলের শিল্প উৎপাদনের ক্ষেত্রে আমাদের এই কনসেপ্টটাই অ্যাপ্লাই করতে পারতে হবে। এখন খেয়াল করে দেখো যে এটা হচ্ছে আমাদের একটা স্টার্চ, সেই স্টার্চ থেকেই আমরা এক্স্যাক্টলি ইথানল প্রস্তুত করে ফেলবো। সো স্টার্চকে প্রথমত গোসল করাবো। ওকে, গোসল করালে কি তৈরি হবে আমাদের? দেখো এটা হচ্ছে আমাদের চিনির সংকেত, অর্থাৎ C12H22O11, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সুক্রোজ বা চিনি। তাহলে কি হলো, আমাদের স্টার্চকে যদি প্রথমত গোসল করাই তাহলে চিনি তৈরি হবে। এরপর ওই চিনিকে আবার গোসল করাবো, আবার যদি গোসল করাই তাহলে গ্লুকোজ তৈরি হবে, 2 অণু গ্লুকোজ। এবার ওই গ্লুকোজকে আমরা যদি জাইমেজ এনজাইমের সহায়তায় বিক্রিয়া ঘটাই, তাহলে দেখো আমাদের ইথানল এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এবার চলো বিক্রিয়াটা একটু সহজ করে মুখস্থ করার চেষ্টা করি। আমাদের এনজাইমগুলো একবারে মনে রাখতে পারবো, 2 বার গোসল করালে কি হবে, ড্যামেজ হয়ে যাবে, তাই না? তাহলে 2 বার গোসল, একবার গোসল আরেকবার গোসল, ড্যামেজ হয়ে যাবে। ডতে ডায়াস্টেজ, মতে হচ্ছে মেল্টেজ এবং বর্গে যতে হচ্ছে জাইমেজ। তাহলে নিশ্চয়ই এখন বুঝতে পেরেছো ড্যামেজ মানে কি। ড্যামেজ মানে হচ্ছে আমাদের এই 3 প্রকার এনজাইমটা আমরা মুখস্থ রাখবো, ডায়াস্টেজ, মেল্টেজ এবং জাইমেজ। অর্থাৎ ডায়াস্টেজ, মেল্টেজ এবং জাইমেজ এই ব্যাপারটাকে আমরা জাস্ট ড ম বর্গে যথা ড্যামেজ দিয়ে মনে রাখতে পারি। প্রথমত গোসল, তারপর আবার গোসল। এবার যেটা পাবো 2 মোল আমাদের যে গ্লুকোজ পাচ্ছি, সেটাকে আমরা কি করব, জাস্ট জাইমেজ এনজাইমের উপস্থিতিতে বিক্রিয়া ঘটালে এখানেও দেখো একটা সিস্টেম আছে, 6কে আমরা কি এভাবে বের করতে পারি না? দেখো তো 4 + 2 এভাবে কি 6 হয় না? যোগ বিয়োগ শিখবো। তাহলে দেখো এখানে আমাদের 4টা কার্বন চলে গেল, এখানে 2টা কার্বন চলে গেল, তাহলে এই 6টা কার্বন। এভাবেও কিন্তু আমরা মাথায় রাখতে পারি। তার মানে 2 কার্বন বিশিষ্ট আমরা প্রস্তুতি তো করতেছি ইথানল, তাহলে ইথানলের সামনে 2 দিয়ে দিলে আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, তাহলে তার সামনে 2 দিয়ে দিব। সো দেখো এভাবে টেকনিক্যালি আমরা কিন্তু বিক্রিয়াটা খুব সহজেই মনে রাখতে পারি। আরও একটা সিস্টেম আছে, দেখো স্টার্চের সংকেত আমরা কীভাবে মনে রাখবো? গ্লুকোজের সংকেতে আমাদের CH2O এর ব্র্যাকেটে যদি আমরা N দেই, তাহলে N এর মান হবে 6, C6H12O6। অর্থাৎ এখানে কার্বন এবং অক্সিজেনের সংখ্যা সমান, হাইড্রোজেনের সংখ্যা তার ডাবল। এখানেও আমাদের ঠিক সেই ব্যাপারটাই, কার্বন এবং অক্সিজেনের সংখ্যা আমরা ওই ফরম্যাটে কিভাবে সাজাতে পারি? আমরা C5H10O5 এভাবে চিন্তা করব। এখানে 6, এখানে হচ্ছে 5, কার্বন 1 বেশি, অর্থাৎ C5H10O5 এভাবে চিন্তা করব। কার্বনের পাওয়ার বেশি, কার্বনের 1 সংখ্যা বেশি।
তাহলে কি C6H10O5 মনে থাকবে নিশ্চয়ই। C5H10O5 এভাবে চিন্তা করব প্রথমত, তারপর কি করব, চিন্তা করব যে কার্বনের সংখ্যা 1 বেড়ে যাবে, আর কিছু না। এভাবে কিন্তু আমি এই সংকেতটাই না শুধু, আমি কিন্তু চিনির সংকেতও বের করে ফেলতে পারি। দেখো C11H22O11 কার্বনের 1 বেশি। এভাবে যদি তুমি মনে রাখো তাহলে তোমার এই সংকেতগুলো কিন্তু কখনোই ভুল হবে না। অর্থাৎ আমরা দেখে ফেললাম স্টার্চ থেকে কিভাবে আমাদের আসলে ইথানল প্রস্তুত করতে হয়। এখানে বিক্রিয়া কয়টা? 3টা। 1 নম্বর বিক্রিয়া, 2 নম্বর বিক্রিয়া, 3 নম্বর বিক্রিয়া। এবার চলো আমরা মোলাসেস বা মাদগুড় থেকে কিভাবে ইথানল প্রস্তুত করে ফেলতে পারি। খুবই সহজ। এখানকার 2 নম্বর এবং 3 নম্বর বিক্রিয়া, এখানকার 1 নম্বর এবং 2 নম্বর বিক্রিয়া একদম সেম। অর্থাৎ এই বিক্রিয়াটাই হচ্ছে আমাদের এই বিক্রিয়াটা। অর্থাৎ আমরা যদি দেখি এই বিক্রিয়াটাই হচ্ছে আমাদের এই বিক্রিয়াটা, এবং আমাদের এই বিক্রিয়াটা হচ্ছে আমাদের এই বিক্রিয়াটা, সেম, কোনো পার্থক্য নাই। শুধু একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে আমাদের এখানে ইনভার্টেজ। অর্থাৎ ইনভার্টেজ এনজাইমের সহায়তায় আমাদের এইখানে মেল্টেজের পরিবর্তে ব্যবহৃত হয়। ইনভার্টেজ এনজাইমের সহায়তায় খেয়াল করে দেখো, মেল্টেজ যখন ব্যবহার করেছি তখন দেখো 2 মোল গ্লুকোজ আমরা একসাথে লিখেছি না, আর যখন আমরা ইনভার্টেজ লিখেছি তখন দেখো এই সংকেতটাকে আমরা আলাদা আলাদা করে লিখেছি। অর্থাৎ গ্লুকোজ এবং ফ্রুক্টোজকে আমরা আলাদা আলাদা করে লিখেছি। এখন ব্যাপারটা হচ্ছে দুজনের সংকেতই তো সেম। তোমরা যেটা চিন্তা করবা যে মেল্টেজ মিলিয়ে দেয় দুজনকে, আর ইনভার্টেজ দুজনকে আলাদা করে দেয়। আলাদা মানে আলাদা সংকেত আকারে লিখবো, এতটুকুই পার্থক্য। অর্থাৎ মেল্টেজ আমাদের দুজনকে মিলিয়ে দেয়, একসাথে আমরা সংকেতটা লিখবো, আর ইনভার্টেজের ক্ষেত্রে আমরা কি আলাদা আলাদা করে লিখবো। অর্থাৎ আমাদের ইনভার্টেজ এনজাইমটাই আমাদের হচ্ছে উপরের বিক্রিয়ার সাথে নিচের বিক্রিয়ার পার্থক্য। সো আমরা দেখে ফেললাম যে পরীক্ষাগারে আমাদের কিভাবে ইথানলকে প্রস্তুত করতে হয়। সো আমরা বুঝে ফেলতে পারলাম যে আমাদের অ্যালকোহল কাদেরকে বলা হয়, অম্লধর্মিতার ক্রম কি, দ্রাব্যতার ক্রম কি, এদের ক্লাসিফিকেশন কি, কিভাবে আমাদের আসলে অ্যালকোহল সমূহ প্রস্তুত করতে হয়, এবং শিল্প উৎপাদনটাও আমরা দেখে ফেললাম। সো আশা করি তোমরা এই ব্যাপারগুলো খুব সহজেই মনে রাখতে পারবা। আমাদের কতগুলো মজার মজার টেকনিক আমরা এখানে দেখলাম, সেটা হচ্ছে আমাদের সেফুদার 11 প্রকার মদ আমরা অলরেডি দেখে ফেললাম, এবং আমরা লাস্টের দিকে যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের ইথানলের জন্য, অর্থাৎ আমাদের ড্যামেজ বিক্রিয়া, 2 বার যদি কাউকে গোসল করায় তাহলে সে কি হয়ে যাবে, ড্যাম হয়ে যাবে। সো আমাদের পরবর্তীতে কিন্তু সেফুদাকে নিয়ে আরও মজার মজার গল্প শিখব।